ঘটনাটি যেভাবে লেখা আছে আমি আপনাদেরকে সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। এই ঘটনাটি ঘটে অনেক বছর আগে কোনো একটি জেলায়। সঙ্গত কারণে আমি জেলাটির নাম বলছি না। একটি ছোট্ট গ্রামে ঘটে যাওয়া একটি রহস্যময় ঘটনা নিয়ে আজও মানুষের মনে ফিসফিস করে কথা বলে। গ্রামের নাম এখন আর কেউ সহজে বলতে চায় না, কারণ গ্রামের শেষ প্রান্তে থাকা একটি পুরনো কুয়া আজও মানুষের মনে ভয় ধরিয়ে দেয়। গ্রামের বয়স্ক মানুষেরা বলেন ওই কুয়ার বয়স অন্তত 100 বছরেরও বেশি। আগে গ্রামের বেশিরভাগ মানুষ এই কুয়ার পানি ব্যবহার করত। পানি ছিল খুবই ঠান্ডা এবং পরিষ্কার। গরমের সময় এই কুয়ার পানি খেলে যেন শরীর ঠান্ডা হয়ে যেত। কিন্তু প্রায় 30 বছর আগে একটি ঘটনা সবকিছু বদলে দেয়। গ্রামের এক দরিদ্র পরিবারের ছোট্ট মেয়ে ছিল। তার নাম মিতা। বয়স ছিল মাত্র 7 বছর। খুব হাসি খুশি আর চঞ্চল একটি মেয়ে। বিকেলে প্রায় সে বাড়ির পাশের মাঠে খেলতে যেত। তার মা মাঝে মাঝে কুয়ার পানি তুলতে গেলেও মিতা পাশে দাঁড়িয়ে থাকত। একদিন সন্ধ্যার একটু আগে মিতা বাড়ির বাইরে খেলছিল। তার মা তখন রান্না করছিলেন। কিছুক্ষণ পর মা দেখলেন মিতা আর আশেপাশে নেই। প্রথমে তারা ভেবেছিল সে হয়তো পাশের বাড়িতে গেছে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কোথাও তাকে পাওয়া গেল না। ধীরে ধীরে গ্রামের মানুষজন জড়ো হলো। সবাই মিলে খোঁজা শুরু করলো। কেউ মাঠে খুঁজলো, কেউ পুকুর পাড়ে, কেউ বাগানে। একজন বৃদ্ধ হঠাৎ করে বললেন, কুয়ার দিকে কেউ খুঁজছে। সবাই দ্রুত কুয়ার দিকে গেল। কুয়ার পাশে গিয়ে দেখা গেল মাটিতে ছোট্ট ছোট্ট পায়ের ছাপ, যেন একটা শিশু সেখানে দাঁড়িয়েছিল। কিন্তু আশেপাশে আর কোনো চিহ্ন নেই। লোকজন দড়ি ফেলে কুয়ার ভেতরে তাকালো। প্রথমে কিছুই দেখা গেল না, কিন্তু একটু পর টর্চের আলো ফেলতেই সবাই হতভম্ব হয়ে গেল। কুয়ার পানির উপর ভেসে আছে মিতার ছোট্ট শরীর। সেই দিন গ্রামের মানুষ খুব কষ্টের সাথে তাকে কুয়ার ভেতর থেকে তুলছিল। সবাই এটাকে দুর্ঘটনা বলেই ধরে নিয়েছিল। কিন্তু অদ্ভুত ঘটনা শুরু হয় সেই রাত থেকেই। ঘটনার কয়েকদিন পর গ্রামের কিছু মানুষ দাবি করলো যে গভীর রাতে কুয়ার দিক থেকে শিশুর কান্নার শব্দ আসে। প্রথমে কেউ বিষয়টা গুরুত্ব দেয়নি, কিন্তু ধীরে ধীরে ওই কথা অনেকেই বলতে শুরু করলো। রাত গভীর হলে কুয়ার দিক থেকে ভেসে আসে, মা মা আমাকে উঠাও, আমাকে উঠাও মা। কেউ যদি একটু কাছে যেত, তখন শব্দটা হঠাৎ বন্ধ হয়ে যেত। এরপর থেকে গ্রামের মানুষ সূর্য ডোবার পরপরই ওই জায়গায় এড়িয়ে চলতে শুরু করলো। এই ঘটনা চলতে থাকে বছরের পর বছর। প্রায় 10 বছর পর গ্রামের এক তরুণ এই রহস্য জানার চেষ্টা করলো। তার নাম ছিল রফিক। রফিক খুব সাহসী একজন ছেলে। সে ভূতের গল্প বিশ্বাস করতো না। তার ধারণা ছিল মানুষের ভয় থেকেই এইসব গল্প তৈরি হয়। এক রাতে বন্ধুদের সাথে গল্প করার সময় আবার কুয়ার কথা উঠল। বন্ধুরা তাকে বলল, তুই যদি এত সাহসী হোস, তাহলে আজ রাতে 12টায় গিয়ে কুয়ার পানি তুলে আনিস। রফিক হাসতে হাসতে রাজি হয়ে গেল। সে রাতে প্রায় 12টার সময় সে একটা লণ্ঠন আর বালতি নিয়ে কুয়ার দিকে গেল। গ্রামের শেষ প্রান্তে জায়গাটা খুবই নির্জন ছিল। চারিদিকে বড় বড় গাছ, বাতাসে পাতার শব্দ হচ্ছিল। রফিক কুয়ার পাশে গিয়ে দাঁড়ালো। সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। সে দড়ি দিয়ে বালতি নামাতে শুরু করলো। কিছুক্ষণ পর হঠাৎ সে খুব অদ্ভুত একটা শব্দ শুনতে পেল। প্রথমে খুবই হালকা, মনে হচ্ছিল যেন দূর থেকে কেউ কাঁদছে। রফিক থেমে গেল। সে চারিদিকে তাকালো, কিন্তু আশেপাশে কেউই নেই। সে আবার দড়ি নামাতে লাগলো। তারপর আবার একই শব্দ, এবার একটু পরিষ্কার, মা মা। রফিকের বুকের ভেতরটা ধক করে উঠল। সে ধীরে ধীরে কুয়ার ভেতরে তাকালো। লণ্ঠনের আলো নিচে ফেলতেই দেখা গেল পানির ওপর ছোট্ট ছোট্ট ঢেউ উঠছে, যেন কেউ পানির ভেতরে নাড়াচাড়া করছে। রফিক একটু ভয় পেলেও নিজেকে সামলে নিল। সে বালতি নামিয়ে পানি ভরল এবং দড়ি টানতে শুরু করলো। কিন্তু মাঝপথে এসে বালতি হঠাৎ খুব ভারী হয়ে গেল, যেন কেউ নিচ থেকে ধরে আসে। রফিক জোরে টান দিল। বালতি ধীরে ধীরে উপরে উঠল। যখন বালতি প্রায় উপরে এসে পৌঁছালো, তখন লণ্ঠনের আলো বালতির ভেতরে পড়ল। রফিক যা দেখলো সেটা তার জীবনে কখনো ভুলতে পারবে না। বালতির ভেতরে পানি ছিল না, ভেজা কালো চুলের মতো কিছু একটা ছিল। হঠাৎ সেই চুলের ফাঁক থেকে একটি ছোট্ট হাত বের হয়ে এলো। রফিক আতঙ্কে দড়ি ছেড়ে দিল। বালতি আবার কুয়ার ভেতরে পড়ে গেল। কিন্তু ঠিক তখনই সে দেখলো কুয়ার দেয়াল বেয়ে একটা ছোট্ট ভেজা অবয়ব ধীরে ধীরে উপরে উঠছে। মেয়েটার চোখ ছিল অস্বাভাবিক সাদা। তার ভেজা চুল মুখটা ঢেকে রেখেছিল। সে খুব আস্তে আস্তে বলল, আমাকে উঠাও, আমাকে উঠাও। রফিক আর এক মুহূর্তের জন্যও সেখানে দাঁড়ায়নি।
সে দৌড়ে গ্রামের দিকে চলে আসে। সেই রাতের পর রফিক কয়েকদিন খুবই অসুস্থ হয়ে পড়ে। সে খুব কম কথা বলতো এবং সবসময় ভয় পেত। সে শুধু একটা কথাই বারবার বলতো, কুয়ার ভেতরে কেউ আছে, কুয়ার ভেতরে কেউ আছে। এর প্রায় 1 সপ্তাহ পর রফিক হঠাৎ নিখোঁজ হয়ে যায়। গ্রামের মানুষ আবার খোঁজাখুঁজি শুরু করে। শেষ পর্যন্ত যেখানে থেকে তাকে পাওয়া গেল সেটা শুনে সবাই শিউরে উঠেছিল। রফিকের মৃতদেহ পাওয়া যায় সেই একই কুয়ার ভেতরে। এই ঘটনার পর থেকে গ্রামের মানুষ পুরোপুরি ওই কুয়া ব্যবহার করা বন্ধ করে দেয়। আজও গ্রামের অনেক বৃদ্ধ মানুষ দাবি করেন, গভীর রাতে ওই কুয়ার পাশ দিয়ে গেলে পানির ভেতরে থেকে খুব আস্তে একটি কণ্ঠ শোনা যায়, মা আমাকে উঠাও, মা আমাকে উঠাও। আর সেই কারণেই গ্রামের মানুষ আজও ওই জায়গাটাকে বলে অলৌকিক পানির কুয়া। শুনছিলেন লিসেনার্স প্রথম ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের দ্বিতীয় ঘটনা। তো ঘটনাটি যেভাবে লেখা আছে আমি আপনাদেরকে সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। শিমুল গাছের মাথায় গভীর রাতে শিশুর কান্না শোনা যায়। একটি রহস্যময় ঘটনা। রাজশাহী বিভাগের এক প্রত্যন্ত গ্রাম। চারিদিকে ধান ক্ষেত, কাঁচা রাস্তা আর মাঝে মধ্যে পুরনো গাছপালা। গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল শিমুল গাছ আছে। গাছটা এতটাই পুরনো যে গ্রামের বয়স্ক লোকজনও বলতে পারে না ঠিক কত বছর ধরে এটা দাঁড়িয়ে আছে এখানে। গাছটার একটা অদ্ভুত বদনাম আছে। গ্রামের মানুষ বলে গভীর রাতে, বিশেষ করে রাত 12টার পর গাছটার মাথা থেকে একটা শিশুর কান্না শোনা যায়। প্রথমে অনেকে এটাকে গুজব মনে করেছিল, কিন্তু ধীরে ধীরে অনেকেই সেই কান্না নিজের কানে শুনছে বলে দাবি করতে শুরু করলো। এই জন্য সন্ধ্যার পর গ্রামের কেউ আর ওই পথ দিয়ে যেত না। এই ঘটনাটা সবচেয়ে স্পষ্টভাবে ঘটেছিল প্রায় 10 বছর আগে। গ্রামের একজন তরুণ ছিল, নাম তার রফিক। বয়স প্রায় 20 বছর হবে। সে শহরে পড়াশোনা করত, তাই গ্রামের এই ভূতের গল্পগুলো সে বিশ্বাস করত না। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে কয়েকজন বয়স্ক মানুষ আবার সেই শিমুল গাছের গল্প বলছিল। একজন বললেন, আমি নিজের কানে শুনছি, ঠিক শিশুর মতো কান্না, মা 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 বলে কান্না করত। আর একজন বললেন, গত মাসে রাত করে বাড়ি ফিরছিলাম আমি, গাছটার কাছে আসতেই কান্না শুরু হলো, আমি দৌড়ে পালাইছি ওখান থেকে। রফিক হেসে বলল, আপনারা অন্ধকারে পাখির শব্দ শুনে ভয় পান, এসব ভূত কিছুই নাই। এক বৃদ্ধ তখন ধীরে ধীরে বললেন, বাবা সবকিছু নিয়ে হাসাহাসি করা ঠিক না, ওই গাছটার সাথে একটা দুঃখের ঘটনা জড়িয়ে আছে। রফিক কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কি ঘটনা চাচা, আমি শুনতে চাই। তো বৃদ্ধ চাচা তাকে বললেন, অনেক বছর আগে এই গ্রামে এক গরিব মহিলা থাকতো। তার একটা ছোট্ট বাচ্চা ছিল। একদিন সে নাকি কাজে যাবার সময় বাচ্চাটাকে ওই শিমুল গাছের নিচে রেখে যায়, কিন্তু রাতে যখন সে ফিরে আসে তখন বাচ্চাটাকে আর খুঁজে পাওয়া যায়নি। কেউ বলে বাচ্চাটা গাছ থেকে পড়ে মারা গেছে, কেউ বলে শিয়াল টেনে নিয়ে গেছে। কথা শেষ করে বৃদ্ধ চুপ করে গেলেন। রফিক তখনও বিশ্বাস করলো না। সে বলল, আমি আজ রাতেই যাব, ওখানে দেখব কি আছে। সবাই তাকে নিষেধ করলো, কিন্তু সে শুনল না কারোর কথা। সেই রাতেই ঘটল একটা ঘটনা। সেদিন আকাশটা মেঘলা ছিল, চাঁদ ছিল না, চারিদিকে অন্ধকার। রাত প্রায় 12টার দিকে রফিক একটা টর্চ নিয়ে বাড়ি থেকে বের হলো। গ্রামের রাস্তা তখন পুরো ফাঁকা, দূরে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ধীরে ধীরে সে হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে পৌঁছালো। দূর থেকে শিমুল গাছটা দেখা যাচ্ছিল। অন্ধকারে গাছটা যেন একটা বিশাল কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। রফিক গাছটার কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ বাতাস একটু জোরে বইতে শুরু করলো। শিমুল গাছের ডালগুলো দুলতে লাগলো। ঠিক তখনই সে একটা শব্দ শুনলো, খুবই মৃদু, কান্নার মতো। রফিক থেমে গেল। সে চারিদিকে টর্চের আলো ফেললো, কোথাও কেউ নেই, কিন্তু কান্না করছে কে? সে আবার হাঁটতে শুরু করলো। হঠাৎ শব্দটা আবার এলো, এবার একটু স্পষ্ট, মা মা। রফিকের বুকের ভেতরটা ধক করে উঠল। এবার পরিষ্কার বোঝা গেল শব্দটা গাছের ওপর থেকেই আসছে। সে টর্চের আলো গাছের মাথার দিকে ফেললো, কিন্তু ঘন পাতার ভেতরে কিছুই দেখা গেল না। কান্নাটা এবার জোরে জোরে শোনা গেল, মা মা আমাকে নামাও, আমাকে নামাও এখান থেকে মা। রফিকের হাত পা কাঁপতে শুরু করলো। হঠাৎ সে লক্ষ্য করলো গাছের একটা ডাল ধীরে ধীরে নড়ছে, যেন সেখানে কেউ বসে আছে, কিন্তু আশেপাশে কোনো বাতাস নেই।
ঠিক তখনই সে একটা অদ্ভুত ব্যাপার দেখলো। গাছের ডালের উপর যেন একটা ছোট্ট সাদা অবয়ব বসে আছে, দূর থেকে দেখতে ঠিক একটা শিশুর মতো। রফিক ভালো করে দেখার জন্য আলোটা একটু উপরে ধরলো, আর তখনই তার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ অবয়বটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু চোখ দুটো অস্বাভাবিকভাবে কালো লাগছিল। আর সেই একই কান্নার শব্দ, মা, মা, আমাকে নামাও, এই গাছ থেকে আমাকে নামাও মা। রফিক আর এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়ায়নি। সে দৌড়ে গ্রামমুখী রাস্তার দিকে ছুটে গেল। পিছনে তাকানোর সাহসও তার ছিল না। পরের দিন সকালে গ্রামের সবাই জানতে পারলো রফিক রাতে অসুস্থ হয়ে পড়েছে। তার প্রচণ্ড জ্বর এসেছে। সে বারবার একটা কথাই বলছিল, ওটা এখনো গাছে বসে আছে, ওটা কাঁদছে। তারপর থেকে গ্রামের অনেকেই দাবি করছে, রাত গভীর হলে এখনো সেই শিমুল গাছের মাথা থেকে শিশুর কান্না শোনা যায়। আজও সন্ধ্যার পর গ্রামের মানুষ ওই পথটা এড়িয়ে চলে। আর গ্রামের বয়স্ক লোকজন আজও বলে, সবকিছু বিজ্ঞান দিয়ে বোঝানো যায় না, কিছু রহস্য সত্যিই থেকে যায়। আর যদি কখনো গভীর রাতে ওই শিমুল গাছের পাশ দিয়ে যেতে হয়, তাহলে খুব ভালো করে শুনবেন, হয়তো আপনার কানেও ভেসে আসবে একটা ছোট্ট শিশুর অসহায় কান্না, মা, আমাকে নামাও মা, মা, আমাকে নামাও। তো লিসেনার্স, আসলেই কিছু কিছু ঘটনা আছে যেগুলো একদমই সত্যি ঘটনা। আমরা হাসি ঠাট্টা করে উড়িয়ে দিলেও কিছু কিছু ঘটনা একদমই সত্যি হয়। তো লিসেনার্স, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেন আমি উৎসাহিত হই। উৎসাহিত হলে আমি আপনাদেরকে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের গল্প শোনাতে পারবো। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। তো ঘটনাটি যেভাবে লেখা আছে আমি আপনাদেরকে সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আমাদের গ্রামে এই ঘটনাটা অনেকেই জানে, কিন্তু খুব বেশি মানুষ এটা নিয়ে কথা বলতে চায় না, কারণ যারা কাছ থেকে দেখেছে তারা এখনো এটা মনে করলে গা শিউরে ওঠে। ঘটনাটা ঘটেছিল প্রায় 5 বছর আগে, কোনো একটি বর্ষার সময়ে। আমাদের পাশের বাড়িতে থাকতেন একটা লোক, নাম জাহাঙ্গীর আলম। আমরা সবাই তাকে জাহাঙ্গীর ভাই বলে ডাকতাম। খুব শান্ত মানুষ, পেশায় একজন কৃষক ছিলেন। তার বাড়িটা ছিল টিনের চালের, চারিদিকে বাঁশের বেড়া, আর সামনে একটা বড় কাঁঠাল গাছ ছিল। ঘটনাটা শুরু হয় এক অদ্ভুত রাতে। সেদিন সারাদিন বৃষ্টি হচ্ছিল। রাতের দিকে বৃষ্টি থেমে গেলেও চারিদিকে কাদা আর ভেজা মাটির গন্ধ ছিল। আসলে গ্রামের রাত যেমন হয়, একদম নীরব, শুধু দূরে ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে কুকুরের আওয়াজ শোনা যায়। তখন রাত প্রায় 1টা হবে। হঠাৎ জাহাঙ্গীর ভাইয়ের ঘুম ভেঙে গেল। প্রথমে তিনি বুঝতে পারেনি যে কেন ঘুম ভাঙল, কিন্তু একটু পরে তিনি স্পষ্ট শব্দ শুনলেন। ঠক 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 করে শব্দ করছে। শব্দটা আসছে টিনের চালের ওপর থেকে। প্রথমে তিনি ভাবলেন হয়তো বিড়াল হাঁটছে চালের ওপরে। গ্রামে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার একই শব্দ, ঠক 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 ঠক। এবার শব্দটা যেন এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। জাহাঙ্গীর ভাই উঠে বসে পড়লেন। পাশে তার স্ত্রী রুমা ঘুমাচ্ছিল। তিনি ধীরে ধীরে বললেন, শোনো শোনো, শুনছ? চালের ওপর কিছু হাঁটতেছে মনে হয়। রুমা আধো ঘুমে বলল, বিড়াল হবে হয়তো। কিন্তু ঠিক তখনই আবার শব্দটা হলো, এবার একটু ভারী, ঠক 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 ঠক। রুমাও এবার উঠে বসে পড়ল। সে ফিসফিস করে বলল, এইটা বিড়ালের মতো তো লাগছে না। জাহাঙ্গীর ভাই সাহস করে দরজা খুলে উঠানে বের হলো। আকাশে হালকা চাঁদের আলো ছিল। পুরো উঠানটা আধা আলোতে দেখা যাচ্ছিল। তিনি মাথা তুলে চালের দিকে তাকালেন, কিছু দেখা গেল না। কিন্তু তিনি দাঁড়িয়ে থাকার সময় আবার শব্দটা হলো, ঠক 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 ঠক। ঠিক তার মাথার ওপর দিয়ে আসছে শব্দটা। এবার তার শরীর কেমন একটা ঠান্ডা হয়ে গেল। তিনি তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। সে রাতে আর বিশেষ কিছু হলো না। কিন্তু ঘটনাটি এখানেই শেষ হয়নি। পরের রাতেও ঠিক একই সময়ে একই ঘটনা ঘটল। রাত প্রায় 1টা বাজলেই চালের উপর হাঁটার শব্দ শোনা যায়। এবার জাহাঙ্গীর ভাই একটু সাহস করে একটা টর্চ নিয়ে বাইরে বের হলেন। তিনি ভাবলেন, যদি চোর হয় তাহলে ধরা যাবে। বাড়ির পেছনে একটা আম গাছ ছিল। গাছটা এমনভাবে ছিল যে কেউ চাইলে গাছ বেয়ে চালের উপরে নামতে পারে।
তিনি টর্চ জ্বালিয়ে গাছের দিকে আলো ফেললেন। কেউ নেই, একদমই ফাঁকা। ঠিক তখনই চালের ওপর হঠাৎ দ্রুত দৌড়ানোর শব্দ। ঠক 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 করে শব্দ হচ্ছে। মনে হচ্ছিল চালের ওপর থেকে কেউ দৌড়ে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। জাহাঙ্গীর ভাই এতটাই ভয় পেয়ে গেলেন যে টর্চ প্রায় ফেলে দিয়েই ঘরে ঢুকে পড়লেন। পরের দিন সকালে তিনি এই ঘটনাটা আমাদের কয়েকজনকে বললেন। আমরা প্রথমে হাসাহাসি করলাম, ভাবলাম হয়তো কোনো পশু পাখি হবে হয়তো। কিন্তু তৃতীয় রাতে ঘটনাটা সবকিছু বদলে দেয়। সেই রাতেই একই শব্দ শোনা যায়, কিন্তু শব্দটা এবার আগের চেয়ে একদমই ধীর। ঠক 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 ঠক। জাহাঙ্গীর ভাই জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালেন। চালের কিনারে একটা ছায়া দেখা গেল। মনে হচ্ছিল একজন মানুষ দাঁড়িয়ে আছে। চাঁদের হালকা আলোয় শুধু একটা অবয়ব দেখা যাচ্ছিল, মাথা নিচু, চুল এলোমেলো। সবচেয়ে অদ্ভুত বিষয়, তার পা যেন টিনের ওপর ঠিক মতো চাপ দিচ্ছে না, যেন একটু ভাসছে। জাহাঙ্গীর ভাই কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলেন ওখানে। হঠাৎ সেই ছায়াটা ধীরে ধীরে হাঁটতে শুরু করলো, ঠক 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 শব্দ করে। শব্দটা এবার জানালার দিকেই আসছে। রুমা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, জানালা বন্ধ করো, জানালা বন্ধ করো। কিন্তু জাহাঙ্গীর ভাই যেন নড়তেই পারছিল না। শব্দটা জানালার ঠিক ওপরে এসে থেমে গেল। তারপর টিনের ওপর নখ দিয়ে আছড়ানোর মতো শব্দ। হঠাৎ খুব নিচু একটা গলা শোনা গেল, স্পষ্ট না, কিন্তু মনে হচ্ছিল কেউ ফিসফিস করে বলছে, এখানে কে থাকে, এখানে কে থাকে। জাহাঙ্গীর ভাই শরীর কাঁপতে শুরু করলো। কয়েক সেকেন্ড পর আবার সেই শব্দ, এখানে কে থাকে। তারপর চালের ওপর থেকে ধীরে ধীরে হাঁটার শব্দ দূরে সরে গেল, ঠক 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 করে। সেই রাতের পর জাহাঙ্গীর ভাই আর সেই বাড়িতে থাকতে চাননি। এক সপ্তাহের মধ্যেই তিনি বাড়িটা বিক্রি করে অন্য জায়গায় চলে যান। পরে গ্রামের বয়স্ক লোকদের কাছ থেকে জানা যায়, অনেক বছর আগে ওই বাড়িতে এক বৃদ্ধ মানুষ থাকতেন। তার অভ্যাস ছিল রাতে চালের ওপর হাঁটাহাঁটি করা। এক রাতে তিনি চাল থেকে পড়ে মারা যান। আজও মাঝে মধ্যে গভীর রাতে ওই বাড়ির পাশ দিয়ে গেলে কয়েকজন বলে, টিনের চালের ওপর ধীরে ধীরে হাঁটার শব্দ শোনা যায়, ঠক 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 ঠক। যেন কেউ এখনো হাঁটছে, আর মাঝে মাঝে খুব নিচু একটা গলা ফিসফিস করে বলে, এখানে কে থাকে, এখানে কে থাকে। শুনছিলেন ভূতের গল্প। আজকের এই ভয়ঙ্কর ঘটনার এখানেই সমাপ্তি করব আমরা। কিন্তু মনে রাখবেন, অন্ধকারের গল্প কখনোই শেষ হয় না। রাত যত গভীর হয়, অজানা কিছুর উপস্থিতি তত স্পষ্ট হয়ে ওঠে। হয়তো এই মুহূর্তে আপনি যখন এই গল্প শুনছেন, আপনার আশেপাশে কোথাও না কোথাও কেউ নীরবে দাঁড়িয়ে আছে, দেখছে, অপেক্ষা করছে। তাই আলো নিভিয়ে ঘুমানোর আগে একবার চারপাশটা ভালো করে দেখবেন, কারণ কিছু কিছু ছায়া শুধু অন্ধকারেই দেখা যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু মনে রাখবেন, অন্ধকারের এই পথ এখানেই শেষ নয়। আবারও ফিরে আসবো আরও একটি ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, কারণ পরের এপিসোডে আরও বেশি ভয়ঙ্কর গল্প নিয়ে আসছে আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।